আজকে আমরা টুডে স্টোরি সেলেব আড্ডায় আমরা পেয়ে গেছি অভিনেত্রী তনিমা সেনকে। তনিমা দি, প্রথমে বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। তনিমা দি আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন অভিনেত্রী এবং তার ছবি, তার সমস্ত কিছু সিরিয়াল, সমস্ত কিছু আমরা কিন্তু প্রাণ করে দেখি। হঠাৎ করে এই প্রসঙ্গে সবাই একইভাবে এক বাক্যে এই কথাটাই বলছে, তনিমাদির কাজ নেই। তনিমাদির একটা বিষয়ে তনিমাদির সোচ্চার হয়েছিল, সেই সোচ্চার হওয়ার জন্য নাকি তনিমাদির কাজটা অনেকাংশে কমে গেছে। তো সত্যি কথার সাথে থাকা আজকের দিনে এতটাই মানুষকে অসহায় করে দেয়। দেখো, সবাই বলছে বটে একটা ব্যাপারে আমি সোচ্চার হয়েছিলাম বলে, আমি কিন্তু এখনো আছি সোচ্চার। আমি কখনোই দমে যাবার পাত্রী নেই, যেটা ভুল সেটা আমি ভুল বলবই অবশ্যই। এবং তার জন্য কি হয়েছে, যদি তার জন্য কাজ যায় গেছে, আমার সেই জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার এত আহারের দরকার নেই, চেহারাখান আমার অল্প আহারেই বেড়ে যায়। অতএব আমি কিন্তু তার জন্য, যদি সেই কারণে গিয়ে থাকে, আমি কিন্তু তাতে দমবো না। কেননা এটা আমি বলবোই, মানে যে দলই আসুক, যেই দাঁড়াক, তাদের অন্যায়টা আমি অন্যায় বলেই মানব, একেও বলবো ওকেও বলবো। দিদি, এই যে বৈমাত্রীয় আচরণ কিছু শিল্পীর প্রতি, এটা ইন্ডাস্ট্রির পক্ষে কতটা শুভ? এটা কি শুভ নাকি এটা অশুভ সংকেত? অশুভ সংকেত তো বটেই। কেননা দেখো, একটা আমি সিরিয়ালের জগৎটাকে নিয়ে বলছি। সিরিয়ালে নতুন নতুন ছেলেমেয়েরা আসে, সুযোগ পায়, তাদের নিয়ে একটা গল্প বেরোয়, সবকিছু নায়ক নায়িকার কথা বলছি। তো তারা তো অভিনয় মোটামুটি শিখে আসে না, কিংবা দীর্ঘদিনের ইয়ে নেই, তা নেই, ওদের পাশে একটু দাঁড়াতে হয়। এই যে পাশে দাঁড়িয়ে তাদের শক্ত করে দেবার চরিত্রগুলো কিন্তু আমি বা আমার মতো যারা আছেন তারা করেন একদম। তো সংসার থেকে যদি মা, কাকিমা, মাসিমা, পিসিমা, কাকা, বাবা, জেঠুরা সরেই যায়, তাহলে তো একেবারে যেটা আমি বলতে চাইছিলাম এবং দিদিকে সেটার উত্তরটা আমি দিদির কাছ থেকে জানবো। চাটুকারিতা এবং তেল দিয়ে পাশে থাকা, এটাই এখনের টলিউডের কালচার, তুমি কি বলবে? দেখো, আমি খুব কম তেলে রান্না করি, মানে প্রায় বিনা তেলে আমি রান্না করি। সেই তেলটুকু আমি আমার বরকেই দিইনি, তো অন্যকে দিতে যাবো কেন? আমি ওরকম ভেজেই খাবো, ওতেই আমার রান্না সুস্বাদু, ওতেই সবকিছু। এখন যে সিলেকশন প্রসিডিওর গুলো দেখি, অদ্ভুত ভাবে প্রোডাকশন হাউস কার কত ফলোয়ার আছে, কে কতটা নেচে গে রিল বানিয়ে ফলোয়ার নিয়ে আসছে, তার উপরে নাকি এখন সিলেকশন হয়। এইভাবে যদি চলতে থাকে তো আমাদের ইন্ডাস্ট্রিটা রিলসের ইন্ডাস্ট্রি হয়ে যাবে। কি বলবো? হয়ে যাবে না, হয়ে গেছে। তোমার ভাষায় কি বলছো? এটা তো খুব সহজ কথা। ধরো, আমি খুব ভালো নৃত্য শিল্পী, আমি সত্যি করে একদম দুর্ধর্ষ নাচি, তার মানে তো আমি অভিনয় করতে জানি না। এবার সেই রকমই যারা রিলস করছে তাদেরও নিশ্চয়ই ক্ষমতা আছে, এত মানুষকে টানছে। আমি এখন যদি করি তাতে শুনবে না, তো এত লোক যে আসছে দেখতে, ক্ষমতা আছে তাদের, রিলস করার ক্ষমতা আছে, কিন্তু অভিনয়ের ক্ষমতাটা ততটা নেই। এবার তাদের ধরে ধরে শিখিয়ে পড়িয়ে করা হয়। ওই বললাম, আমার মতো চরিত্ররা পাশ থেকে ঠেলা দেয়, এইসব করেই চলে। এবার তার মধ্যে কিছু মানুষ অভিনয়টাকে ধরে নেয়। অভিনয়টা ধরার জন্য তো তোমার নিজের ভেতরটাকে দেখতে হবে। অভিনয় কখনো শিখিয়ে হয় না। যার মগজ আছে, যার হৃদয় আছে, সে ঠিক আস্তে আস্তে ধরে নিতে পারবে। একদম একদম দিদির কথাতে একদম 100% ঠিক। দিদি, আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে। আমাদের বর্তমান টলিউড ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিটা কি পুরোপুরি নেশাগ্রস্ত একটা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে শুধু টিআরপির জন্য পার্টি হয় এবং টিআরপি পার্টিতে একজনের প্রাণ যায় এখনো পর্যন্ত। কি বলবে? এটা যদি সত্যি কথা বলতে বলো, আমার বলার কোনো ভাষা নেই। এটা কখনোই হতে পারে না। আসলে মানুষের না খুব হালকা হয়ে গেছে। এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি বলে নয়, চারিপাশেরই মানুষ ভাবে যতটুকু ফুর্তি করে হইহুল্লোড় করে এলো, গভীরতাটা কমে গেছে মানুষের। তাই জন্যই ওইভাবে একটা ইয়ে করেছে।
হুল্লোড় করে মদ টদ খেয়েছে, তার সঙ্গে অন্য নেশা করেছে, তারপরে হই হই করে গাড়ি চালিয়েছে। এবার একজনও কি সুস্থ ছিল না যে ড্রাইভারকে বলতে পারে যে তুমি মদ খেয়ে আছো, গাড়িটা চালিও না? এটা কিন্তু সবাই মিলে করেছে, এটার কোনো এ কেন করলো ও কেন করলো না, এটা সবাই মিলে করেছে। এবং এই সবাইরাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে নানান জায়গায়, আমাদের ইন্ডাস্ট্রি বলো কিংবা বড় বড় অন্য ক্লাবে বলো, এ বলো, সব জায়গাতেই আমরা খুব অল্পে বেশি পাওয়ার নেশায় মেতে উঠেছি। ওই যে কি সমস্ত নেশা করলে নাকি নিজেকে রাজা রাজা মনে হয়, আর কিছুদিন পরে হয়তো আমি সেই নেশাটা করব। কারণ এরকম ভাবে বসে থেকে তো আমার চলছে না। যারা ভাবছেন আমি টাকার জন্য ঘুরে বেড়াচ্ছি, টাকার জন্য আমি চিরকাল ঘুরি, একটা ভালো ছবি করব। আচ্ছা, টাকার জন্য ঘুরে 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 টাকা পেয়েছিলাম, ভালো ছবি করেছিলাম, বানিয়েছিলাম, এবং সেই টাকাটা আমি ফেরতও দিয়েছি। হ্যাঁ, তুমি ফেস্টিভ্যালে বিভিন্ন ছবি, ওই ছবিটা ঘুরেও এসছে নানা। আচ্ছা, এখন আবার ছোট ছবি বানিয়েছি, সেই ছবিটাও আবার মানে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এবং একটার পর একটা পুরস্কার নিয়ে আসছে। তো আমার কপাল, সবাই বলে যে আমি নাকি আমার কিছু যারা শত্রুরা মিত্র কি বলবো, তারা বলে যে তোমার মোটেই অত গুণ নেই, তোমার ভাগ্য তোমায় নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভাগ্য কোথায় নিয়ে যায়? শোন, আমি এই ঠাকুর দেবতা নিয়ে কথা বলছি, কেউ যেন কিছু মনে না করে। আমার ভক্তি আছে, কিন্তু অতি ভক্তি নেই। থেকে থেকে শুনি না যে ওই মা খুব জাগ্রত, বেশিরভাগ মায়েরাই জাগ্রত, বাবাদের কথা বলে না, বাবারা তো জাগ্রত হয় না। এই মা খুব জাগ্রত, ওই মা খুব জাগ্রত। আচ্ছা ঠিক আছে, চলো দলে পরে চললাম জাগ্রত মায়ের। আসলে মা সারাদিন জাগ্রত থাকলে কি হবে, মায়ের তো ঘুম পায়। যে মুহূর্তে আমি গিয়ে কিছু বলি তখন মা ঘুমিয়ে পড়ে, অতএব আমার কথা শুনতে পারে না। তো আমি কি করবো, মাকে তো দোষ দিতে পারি না। সেই রকমই অবস্থা হয়েছে আর কি, বুঝতে পেরেছেন তো? আমি গেলেই মা ঘুমিয়ে পড়ে, আমার সমস্ত কথা টথা শুনতে পায় না। তাই জন্য আমি আবার ব্যাগ গিয়ার দিয়ে আবার সেই সেম পজিশনে দাঁড়ায়। কিন্তু এই মানুষটার মধ্যে এই প্রাণবন্ত হাসিটাই কিন্তু আমাদের সবার মনকে জয় করে নেয়। বহু কষ্টর মধ্যেও এই মানুষটা কিন্তু তার নিজের কাজের মধ্যে একনিষ্ঠভাবে এখনো লড়ে যাচ্ছে।